ওকে, সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনএকাডেমি। আমি তোমাদের এডুকেটর আকাশ এবং আজকে আমরা আমাদের কন্টিনিউ করবো লেসন দ্যাট ইজ অন অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া। তাহলে অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়ার মধ্যে আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেখে নেবো, বেশ কিছু ইম্পর্টেন্ট ওয়ান লাইনার্স, যার মধ্যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনকে আমরা বিভিন্ন অংশের মধ্যে বিভক্ত করবো। তুমি জানো যে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার টপিক, এবং এখান থেকে কিন্তু প্রত্যেক বছর বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। WBCS হোক কিংবা সিজিএল কিংবা ইউপিএসসি, যে কোনো রকম এক্সামের জন্য কিন্তু আজকের ক্লাসটা ভীষণভাবে এসেন্সিয়াল হয়। প্রত্যেকে লাস্ট উইক ক্লাসটা দেখবে, অ্যান্ড কারো কোনো রকম ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। অ্যান্ড যে কটা নোট আজকে ক্লাসের মধ্যে প্রেজেন্ট করা হবে, প্রত্যেকটা নোট কিন্তু নোট ডাউন করে নিও। চলো স্টার্ট করা হোক। তাহলে আমরা স্টার্ট করবো আমাদের ডিসকাশন প্রি হিস্টোরিক পিরিয়ড। তুমি জানো যে অ্যানসিয়েন্ট হিস্ট্রির যে উৎপাদন কিংবা বলতে পারো যে অরিজিন, অ্যানসিয়েন্ট হিস্ট্রির অরিজিন শুরু হচ্ছে আজকে আমাদের প্রি হিস্টোরিক পিরিয়ড থেকে, প্রাগ ঐতিহাসিক পিরিয়ড থেকে, রাইট? যেই প্রি হিস্টোরিক পিরিয়ডকে আমরা ডিভাইড করতে পারি চারটে গ্রুপের মধ্যে। নাম্বার 1 প্যালিওলিথিক পিরিয়ড, নাম্বার 2 মেসোলিথিক, নাম্বার 3 নিও, অ্যান্ড নাম্বার 4 ক্যালকোলিথিক পিরিয়ড। তাহলে এই পিরিয়ডগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেখে নেব। প্রথমত আমরা ডিসকাস করবো প্যালিওলিথিক পিরিয়ড নিয়ে। মনে রাখবে হোমো স্যাপিয়েন্স কিন্তু প্রথমত তারা প্যালিওলিথিক পিরিয়ডের মধ্যেই আসে। তাহলে আমাদের অরিজিন অফ হোমো স্যাপিয়েন্স এটা কিন্তু আমরা প্যালিওলিথিক পিরিয়ডের মধ্যে দেখতে পাই, যেটা হচ্ছে টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ফেজ। তার মানে এই যে প্যালিওলিথিক পিরিয়ড, এই ফেজে কিন্তু শেষের দিকে কিংবা একদম লাস্ট অংশ দিকে আমরা দেখতে পাচ্ছি হোমো স্যাপিয়েন্সদেরকে। তারপর দ্য ডেভেলপমেন্ট অফ ফার্স্ট স্টোন টুলস মেড আপ অফ কোয়ার্টার্স। তাহলে আমরা কিন্তু এই ফেজের মধ্যে কিছু স্টোন টুলস দেখতে পাই, স্টোন ওয়েপন্স দেখতে পাই, যে ওয়েপন্সের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু শিকার করতে বেরোতো। তাহলে ওয়েপন্স দেখতে পাচ্ছি, স্টোন টুলস, যে স্টোন টুলসগুলো কিন্তু কোয়ার্টজাইট দিয়ে বানানো হতো। এই ধাতুটা মনে রাখবে, নামটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট আমরা আসবো মেসোলিথিক পিরিয়ড নিয়ে। মনে রাখবে মেসোলিথিক পিরিয়ডের মধ্যে কিন্তু ডোমেস্টিকেশন অফ ডগস বিজ্ঞান অ্যান্ড ইউজ অফ টুলস বিজ্ঞান। তার বাদে এই এজের মধ্যে কিন্তু পার্টিকুলার লোকেরা কিন্তু গৃহপালিত কুকুর পুষতে আরম্ভ করলো, কুকুর দিকে ডোমেস্টিকেট করতে আরম্ভ করে। অ্যান্ড তার বাদে ইউজ অফ টুলস, তারা কিন্তু টুলস বা ওয়েপন্স ব্যবহার করতে শেখে, যাকে বলা হয় মাইক্রোলিথস। আচ্ছা, ভীমবেটকা নামক জায়গা আছে প্রেজেন্টলি মধ্যপ্রদেশ। ভীমবেটকা নামক জায়গাটি ইজ নোন ফর অ্যানসিয়েন্ট কেভ ডিপিক্টিং। প্রাচীন ভারতের কেভ ডিপিক্টিং এর জন্য এই জায়গাটি ভীষণভাবে ফেমাস। যে সমস্ত কেভস এর মধ্যে আমরা ডিফারেন্ট টাইপস অফ ডেপিকশন দেখতে পারি, ডেপিকশন বলতে চিত্র দেখতে পারি অফ বার্ডস, অ্যানিমালস অ্যান্ড হিউম্যানস। তাহলে মেসোলিথিক পিরিয়ডের মধ্যে একটি জায়গা যার নাম হচ্ছে ভীমবেটকা। প্রেজেন্টলি যে জায়গাটা এমপির মধ্যে লোকেটেড, দ্যাট ইজ মধ্যপ্রদেশ। জায়গাটি বিখ্যাত এই জন্য বিকজ এর মধ্যে ভ্যারিয়াস টাইপস অফ অ্যানসিয়েন্ট কেভস ডিপিক্টিং দেখতে পারি, যার মধ্যে বিভিন্ন বার্ডস এর চিত্র, অ্যানিমালস এবং হিউম্যানস এর চিত্র দেখা গিয়ে থাকে। নেক্সট ইনফরমেশন, দ্যাট ইজ নিওলিথিক পিরিয়ড। দেখো, ইউজ অফ ফায়ার বিগেন। তার মানে প্রি হিস্টোরিক পিরিয়ডের মধ্যে চারটে ফেজ পাই, নিও, প্যালিও, ক্যালকো এবং মেসোলিথিক পিরিয়ড। এর মধ্যে মনে রাখবে একমাত্র নিওলিথিক পিরিয়ডের মধ্যে কিন্তু প্রথমত ফর দ্য ফার্স্ট টাইম দে লার্ন দ্য ইউজ অফ ফায়ার। তারা কিন্তু ফায়ারকে তাদের দৈনন্দিন জীবন লাইভলিহুডের মধ্যে কিন্তু ইউজ করতে আরম্ভ করলো। তা বাদে ইম্পর্টেন্ট সাইট বুরজাহোম নামক জায়গার রেফারেন্স পাই, যেটা কিনা নিওলিথিক পিরিয়ডের মধ্যেই পড়ে, উইচ মিনস দ্য প্লেস অফ বিচ। নেক্সট নাম্বার ডি, ক্যালকোলিথিক পিরিয়ড। এই ফেজের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন রকম টুলস দেখতে পারি, যে টুলসগুলো বানানো হয়ে থাকে মেড আপ অফ কপার অ্যান্ড স্টোন। কপার অ্যান্ড স্টোন দিয়ে কিন্তু এই টুলসগুলো বানানো হয়। তার মানে কি, তারা কিন্তু এই কপার এবং স্টোন এর যে ইউজেস কিংবা কপার অ্যান্ড স্টোনকে যে কাজে লাগানো প্র্যাকটিক্যালি, এই প্রপার ইউজেস কিন্তু তারা ক্যালকোলিথিক পিরিয়ড থেকে শুরু করে, রাইট? আচ্ছা, এবার আমরা আসবো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে। তাহলে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আসার আগে যে প্রি হিস্টোরিক পিরিয়ড, সে সম্বন্ধে একটা ব্রিফ ডিসকাশন করে নিলাম। দেখো, যে সমস্ত পরীক্ষায় কোয়েশ্চেনগুলো আসতে পারে কিংবা যেগুলো অলরেডি এসছে, পার্টিকুলারলি কিন্তু সেই কোয়েশ্চেনগুলোকে নিয়ে আমরা ডিসকাশন করেছি। আচ্ছা, রাইট নাও স্টার্ট করা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। তাহলে দেখো, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে প্রথমত পাচ্ছি চার্লস ম্যাসনকে, রাইট? যিনি ছিলেন ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ভিজিট হারাপ্পা ইন 1826। তাহলে চার্লস ম্যাসন ফর দ্য ফার্স্ট টাইম উনি কিন্তু হারাপ্পা ভিজিট করেন কবে না, 1826-এ, অ্যান্ড গেভ দ্য আর্লিয়েস্ট রেফারেন্স অফ দ্য সিভিলাইজেশন। এবং উনি কিন্তু বলেন যে এই ধরনের একটা সভ্যতা আছে মাটির তলায় লুপ্ত আছে, রাইট? তো মাটির তলায় এই ধরনের সভ্যতা দেবে আছে, এর যে ফার্স্ট রেফারেন্স এটা কিন্তু আমি চার্লস ম্যাসনের হাত থেকে পাই। কবে না, 1826। এই ইয়ারটা কিন্তু মনে রাখবে, ভীষণভাবে ক্রুশিয়াল। তা বাদে জে ফ্লিট ডিসকভার্ড হারাপ্পান সিলস। মনে রাখবে, জে ফ্লিট কিন্তু মানে চার্লস ম্যাসনের পর জে ফ্লিট আজকে 1921 সালে উনি কিন্তু বেশ কিছু হারাপ্পান সিলস ডিসকভার করেন, which laid
টু দ্য এক্সকাভেশন আন্ডার স্যার জন মার্শাল, এবং পরবর্তী সময় কিন্তু এই সিলসের পরিপ্রেক্ষিতে স্যার জন মার্শাল উনি কিন্তু তার এক্সপিডিশনটি ক্যারি ফরওয়ার্ড করেন, রাইট। তো যে ফ্লিট ডিসকভার হচ্ছে হারাপ্পান সিল, দ্যাট ইজ ইন 1921, and তার পরবর্তী সময় কিন্তু আমাদের স্যার জন মার্শাল উনি কিন্তু তার এক্সকাভেশন শুরু করে দেন। আচ্ছা, স্যার জন মার্শাল নেম দিস সিভিলাইজেশন অ্যাজ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইন 1924, এবং তার ঠিক 3 বছর বাদে, মানে যখন আজকে স্যার জন মার্শাল দেখেন যে জেফ্রি নামক ব্যক্তিটি অলরেডি বেশ কিছু সিল আবিষ্কার করেছেন, তখন কিন্তু উনি আফটারওয়ার্ড তার 3 বছর বাদে এই এন্টায়ার সভ্যতারই নামকরণ করেন, দ্যাট ইজ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, রাইট। তা দেখো তিনজন লোকের নাম মনে রাখতে হলো, চার্লস ম্যাসন, তারপর জেফ্লি, তারপর স্যার জন মার্শাল। কারা কি করেছে এবং কোন ইয়ারে করেছে, ইয়ারগুলো কিন্তু মনে রেখো। নেক্সট, এবার আমরা এর মানে এক্সটেনশন সম্বন্ধে পড়বো, যে এই যে আজকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা নর্থ থেকে সাউথ, এই তোমার নর্থ থেকে সাউথ কিংবা ওয়েস্ট থেকে ইস্ট, এটা কতদূর এক্সটেন্ডেড, এই যে এক্সটেনশন, সেই এক্সটেনশন সম্পর্কিত কিছু ইনফরমেশন দেখে নেবো। দেখো, সুটকাজেন ডোর, যেটা হচ্ছে প্রেজেন্টলি এট মকরান কোস্ট, এটা কিন্তু তার ওয়েস্টার্ন বাউন্ডারিকে ডিমার্কেট করে। তাহলে একদম ওয়েস্টে, এক্সট্রিম ওয়েস্টে কতটা আছে, তাহলে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন একদম এক্সট্রিম ওয়েস্টে কতটা অব্দি ছিল, ওয়েস্টে ছিল আপ টু সুটকাজেন ডোর। সুটকাজেন ডোর নামক জায়গাটি অব্দি কিন্তু এটা ওয়েস্টের দিকে বিস্তৃত ছিল। তা বাদে ইস্টে, মানে একদম ইস্টার্ন সাইডে, এই ইস্টে কিন্তু এটা আলমগীর, উত্তরপ্রদেশের আলমগীর নামক জায়গাটি অব্দি লোকেটেড ছিল। নর্থে একদম নর্দার্ন মোস্ট বাউন্ডারিতে জম্মু অ্যান্ড কাশ্মীরের মান্ডা নামক জায়গার মধ্যে লোকেটেড, এবং সাউথে আমাদের মহারাষ্ট্র দৈমাবাদ লোকেটেড। তাহলে এক্সটেনশন সম্বন্ধে পড়লাম যে নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, যে কোথায় কোন জায়গাটি অবধি আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন স্প্রেডেড ছিল, রাইট। এক্সট্রিম যে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, ইস্টার্ন মোস্ট পয়েন্ট, নর্দার্ন অ্যান্ড সাউদার্ন মোস্ট পয়েন্ট, এই পয়েন্টগুলোর নাম মনে রাখবে, এবং সেই পয়েন্টগুলো এখন প্রেজেন্টলি কোন জায়গা রেকটিফাই করে, প্রেজেন্টলি রাইট নাও এটা কোন জায়গাকে মান্যতা দিচ্ছে, রাইট, এটা এখন মনে রাখতে হবে। চলো নেক্সট, এবার দেখো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বিলংস টু হুইচ পিরিয়ড। আমি তোমায় একটু আগেই বললাম যে আমরা কিন্তু প্রি হিস্টোরিক পিরিয়ডের মধ্যে 4 রকম পিরিয়ড পাই, নিওলিথিক, মেসোলিথিক, প্যালিওলিথিক এবং ক্যালকোলিথিক। মনে রাখবে এটি কিন্তু ক্যালকোলিথিক পিরিয়ডের মধ্যে পড়ে। তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বিলংস টু ক্যালকোলিথিক পিরিয়ড, এবং তার বাদে মনে রাখবে ইট ইজ দ্য লার্জেস্ট সিভিলাইজেশন বিলংিং টু দিস পিরিয়ড। ক্যালকোলিথিক পিরিয়ডের মধ্যে যত রকম আমরা সভ্যতা দেখতে পাই, তার মধ্যে সব থেকে বৃহত্তম সভ্যতা হচ্ছে আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্ডাস ভ্যালি সভ্যতাটি। আচ্ছা, Indus Valley civilization was the urban civilization, highly developed first urban civilization. মনে রাখবে Indus Valley civilization কিন্তু হচ্ছে আমাদের এক ধরনের আরবান সিভিলাইজেশন, এটা কিন্তু আরবানাইজ সিভিলাইজেশন। বহুবার পরীক্ষার প্রশ্ন পড়ে আজকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কি ধরনের সিভিলাইজেশনের মধ্যে পড়ে, আরবান, রুরাল, প্যাস্টোরাল, সেমি নম্যাডিক। বলতে হবে ইন্ডাস ভ্যালি পড়ছে আরবান সিভিলাইজেশনের মধ্যে। আমাদের ওয়ার্ল্ডের ফার্স্ট ডেভেলপড, হাইলি ডেভেলপড ফার্স্ট আরবানাইজ সিভিলাইজেশন কি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। আচ্ছা, মেসোপটেমিয়াসরা কিন্তু এই সভ্যতাকে বলতো মেলুহা। তো মেসোপটেমিয়ানদের জন্য এই সভ্যতাটি ছিল মেলুহা নামক পরিচিত, রাইট। নেক্সট, a seal consisting of 3-faced deity seated in a yogic posture with 2 horned heads surrounded by 2 animals। এবং আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে যত রকম সিলস দেখতে পাই, সিলসের যে আমরা একটা করে রেফারেন্স পেয়েছি, মনে রাখবে এত রকম সিলসের মধ্যে যে সিলসগুলো পেয়ে থাকি, সেই সিলসগুলোর মধ্যে কিন্তু 3-faced deity মানে কি, দেবতা, 3 মূর্তিওয়ালা দেবতার একটা সিল পাই, চিত্র পাই, যেই দেবতাটি কিন্তু যোগিক পোস্টারে বসে আছে উইথ 2 হর্নড হেড, এবং যার চারিদিকে 7টা অ্যানিমাল ঘেরাও করে আছে। মানে বুঝতে পারছো কার কথা বলা হচ্ছে, আদি শিবা, পশুপতি শিবা, রাইট, লর্ড পশুপতি অর আদি শিবার কথা বলা হচ্ছে। ওকে, ওনার যে স্ট্রাকচার, ওনার যে বলতে পারো যে এন্টায়ার ফিগার, সেই ফিগারটি কিন্তু সিলের মধ্যে ড্র করা হতো। এবং তা বাদে 7 অ্যানিমালস বলতে কোন কোন অ্যানিমাল, রাইনো, এলিফ্যান্ট, বাইসন, হামবুল, টাইগার, বাফেলো অ্যান্ড ডিয়ার। তার মধ্যে কিন্তু হামবুলটা বহুবার পরীক্ষা আসে, জিজ্ঞেস করা হয় যে এর মধ্যে কোন অ্যানিমেলটি রেফারেন্স আমি পেয়েছি এই 3-faced ডিটির মধ্যে। অপশন পাবে লায়ন, টাইগার, হামবুল, ডিয়ার, তখন বলতে হবে দ্যাট ইজ হামবুল, রাইট। আচ্ছা, এবার আমরা দেখে নেব রিজনস ফর দ্য ডিক্লাইন অফ দ্য সিভিলাইজেশন। তাহলে আজকে এত উন্নত একটা সিভিলাইজেশন হঠাৎই এর কেন পতন হলো, কেনই বা আজকে এত বড় একটা উন্নত সিভিলাইজেশন পতন ঘটলো, রাইট। হোয়াট ওয়ার দ্য রিজনস ফর দ্য ডিক্লাইন অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। রিজন কিন্তু সম্পর্কিত অত ডেপথে যাওয়ার দরকার নেই, বাট সুপারফিশিয়াল লেভেল দিয়ে ব্যাপারটাকে জেনে রাখো। মেইনলি কি হয়, ফ্লাড, বন্যা হয়, যেরকম অবভিয়াসলি মোহেনজোদারোর ডিক্লাইনে ওয়ান অফ দ্য প্রাইমারি রিজনস, রাইট। তো ফ্লাড,
ড্রট, ডিফরেস্টেশন এবং আরিয়ান ইনভেশন। যখন আর্যরা প্রায় হানা দিত, এই রিজনগুলো কিন্তু ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট রিজন হয়ে ওঠে। আরও রিজন থাকে, বাট মনে রাখবে প্রাইমারিলি কিন্তু এই চারটি রিজন মেইন রিজন ছিল, যার জন্য এত বড় একটা এন্টায়ার সিভিলাইজেশনের পতন ঘটে। রাইট, চলো নেক্সট আমরা আসবো টাইম পিরিয়ড নিয়ে। টাইম পিরিয়ড অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। মনে রাখবে ইন্ডাস ভ্যালি সভ্যতার এন্টায়ার টাইম পিরিয়ডটা কত? এই এন্টায়ার টাইম পিরিয়ডটি হচ্ছে 2500 বিসি থেকে 1750 বিসি অব্দি। 2500 বিসি থেকে 1750 বিসি হচ্ছে আমাদের এন্টায়ার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের টাইম পিরিয়ড। এবং এই টাইম পিরিয়ডটা আমরা কিভাবে বার করি? এটিকে বার করেছি অ্যাকর্ডিং টু রেডিও কার্বন ডেটিং। রেডিও কার্বন ডেটিং এই পদ্ধতি দ্বারা কিন্তু আমরা এই টাইম পিরিয়ডটি খুঁজে বার করতে পেরেছি। ক্লিয়ার? চলো নেক্সট, এবারে আমরা ডিসকাশন করবো কিছু ইম্পর্টেন্ট সেন্টার্স। তুমি জানো যখনই আজকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়ি, তার মধ্যে অনেক রকম সেন্টার্স পাই আমরা। হারাপ্পা পাই, মোহেনজোদারো পাই, কালিবাঙ্গান পাই, লোথাল পাই, মেহেগার পাই, দ্য লিস্ট ইজ এন্ডলেস, রাইট? তো তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেন্টার, তার বেশ কিছু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আমরা আমাদের ক্লাসের মধ্যে অ্যানালাইজ করে নেবো। দেখো, ইম্পর্টেন্ট সেন্টার্স অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। প্রথমত আসবো হারাপ্পা নিয়ে। মনে রাখবে এই সভ্যতাটি কিন্তু ইট ওয়াজ বিসাইড রিভার রাবি। রাবি নদীর পাশে কিন্তু আমি হারাপ্পা নামক সভ্যতাটি পাই। লোকেশন কোথায়? লোকেটেড মন্টগোমেরি কিংবা শাহিওয়াল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্টার্ন পাঞ্জাব, পাকিস্তান। দ্য প্রেজেন্টলি পাকিস্তানের দ্যাট ইজ ওয়েস্টার্ন পাঞ্জাব যেটা পাকিস্তানের মধ্যে লোকেটেড। এর মধ্যে মন্টগোমেরি কিংবা শাহিওয়াল ডিস্ট্রিক্ট নামক একটি জেলার মধ্যে আমি হারাপ্পার লোকেশন খুঁজে পাই। রাইট? যখনই কোনো সাইট সম্বন্ধে কোনো ইনফরমেশন পড়বো, জানতে হবে সেই সাইটটা পার্টিকুলারলি কোথায় লোকেটেড ছিল। ওকে, রাইট? এবং তার বাদে কোন নদীর তীরে। মনে রাখবে এটা হবে রিভার রাবি। রাবি নদীর পাশে হারাপ্পা পাচ্ছি, এবং ডিস্ট্রিক্ট বলতে গেলে মন্টগোমেরি কিংবা শাহিওয়াল ডিস্ট্রিক্ট। এবার আসবো ইম্পর্টেন্ট ফিচার্স নিয়ে। তাহলে কোন কোন ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো আমরা খুঁজে পাই হারাপ্পান কালচারের মধ্যে? নাম্বার 1, ইন 1921 1921 সালে হারাপ্পা ওয়াজ ডিসকভার বাই দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি দ্বারা কিন্তু হারাপ্পাকে ডিসকভার করা হয়, তোমরা জানো। তা বাদে ইট ওয়াজ দ্য ফার্স্ট সাইট অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এই যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যে এত রকম সাইট মানে কি জায়গা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে যে এত রকম জায়গা আমরা খুঁজে বার করেছি, মনে রাখবে এত রকম জায়গার মধ্যে কিন্তু হারাপ্পা নামক জায়গাটি সর্বপ্রথম সবার আগে কিন্তু আমরা খুঁজে বার করেছি। তো যত রকম জায়গা আমরা এক্সকাভেট করেছি, তার মধ্যে সর্বপ্রথম সবার আগে কিন্তু আমরা এই হারাপ্পান সিভিলাইজেশনকে মাটির তলা দিয়ে খুঁজে বার করে থাকি থ্রু রেডিও কার্বন মেথড। নেক্সট, আমরা হারাপ্পার মধ্যে গ্রেট গ্র্যানারি রেফারেন্স পাই। যে গ্রেট গ্র্যানারি কিন্তু বিভক্ত ছিল 2 rows of 6 গ্র্যানারি। দুটো ডিফারেন্ট রোয়ে বিভক্ত ছিল, এবং প্রতিটা রোয়ে কিন্তু 6টা করে গ্র্যানারি ছিল। তো 2 rows of 6 গ্র্যানারিজ এই ক্লাসিফিকেশন কিন্তু এন্টায়ারটা বিভক্ত ছিল। তা বাদে স্টোন ডান্সিং নটরাজা আমরা একটা মূর্তি পাই, যে মূর্তিটি রেকটিফাই করা একটা স্টোন ডান্সিং নটরাজা মূর্তি কিন্তু এর মধ্যে ইনস্ক্রাইব থাকে, যে মূর্তিটা কিন্তু এটা ডান্সিং পোজে ব্যাপারটা থাকে, রাইট? তারপরে সিমেন্ট্রি 37 এটিকেও পেয়ে থাকি। তাহলে এই ইনফরমেশনগুলো এসেন্সিয়াল, এগুলো মাথায় রেখে দিও। সেকেন্ড আমরা আসবো মোহেনজোদারো। প্রথমত আসছি এর মিনিং নিয়ে। বহুবার পরীক্ষা জিজ্ঞেস করা হয় হোয়াট ডু উই মিন বাই মোহেনজোদারো? বলতে হবে মোহেনজোদারো মিনস মাউন্ট অফ ডেথ, মৃত্যুর স্তূপ। কেন? বিকজ আমরা এর মধ্যে বহু ডেড বডিজ পেয়েছি, স্কেলেটনস পেয়েছি, এভিডেন্স পেয়েছি, যার দরুন আমরা জানতে পারি এই যে মোহেনজোদারো যখন ফ্রিকোয়েন্টলি ফ্লাড হতো, প্রায় যে বন্যা হয়, প্রায় বন্যার জন্য এত লোক যে মারা গেছে, এই জন্য কিন্তু মোহেনজোদারোকে বলা হয় মাউন্ট অফ ডেথ। বহুবার পরীক্ষায় এসছে। আচ্ছা, কোন নদীর তীরে এটা অবস্থিত? ইট ইজ লোকেটেড বিসাইড রিভার ইন্ডাস নামক নদীর পাড়ে এটা অবস্থিত। আগেরটা কথা বললাম, হারাপ্পা বললাম বিসাইড রিভার রাবি। হারাপ্পা হচ্ছে রাবির পাশে, মোহেনজোদারো হচ্ছে বিসাইড রিভার ইন্ডাসের পাশে। লোকেশন কোথায়? ইট ওয়াজ লোকেটেড ইন লারকানা ডিস্ট্রিক্ট সিন্ধ অফ পাকিস্তান। তো পাকিস্তানের লারকানা নামক ডিস্ট্রিক্টের মধ্যে, জেলার মধ্যে কিন্তু এটা লোকেটেড ছিল। দেখো, এবার আমরা আসবো কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য নিয়ে, ইম্পর্টেন্ট ফিচার্স। 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু ডিসকভার করেন আজকে মোহেনজোদারোকে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ডিসকভার করেছেন মোহেনজোদারো, অ্যান্ড মনে রাখবে ইট ওয়াজ দ্য সেকেন্ড ডিসকভার্ড সাইট, দ্বিতীয় ডিসকভার্ড সাইট অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এই যে এন্টায়ার যে বৃহত্তম যে সিভিলাইজেশনটাকে বলা হয় ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কিন্তু দ্বিতীয় ডিসকভার্ড সাইট হচ্ছে আজকে আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, রাইট? তার বাদে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইন্ডাস সেন্টার। ইকোনমিক পার্সপেক্টিভ বা ইকোনমিক পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাবতে গেলেও কিন্তু যত রকম আমরা ইন্ডাস ভ্যালির যে সেন্টারগুলো পাই, তার মধ্যে
ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডাস ভ্যালি সেন্টার, বিকজ এর মধ্যে কিন্তু লোকেরা পার্টিসিপেট করতো, ট্রেড অ্যান্ড কমার্সের মধ্যে তারা একত্রিত হতো, ডিফারেন্ট ডিফারেন্ট সিভিলাইজেশন কিন্তু এই পার্টিকুলার স্পটে আসতেন এবং তারা কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে পার্টিসিপেট করতেন। এ বাদে আমরা এর মধ্যে পেয়ে থাকি ব্রোঞ্জ স্ট্যাচু অফ ডান্সিং গার্ল। একটি ডান্সিং গার্ল, একটা মেয়ের চিত্র, যে মেয়েটি কিনা নাচছেন, তাহলে ডান্সিং গার্লের একটা স্ট্যাচু পাই, যেটা কিনা উইচ ওয়াজ মেড আপ অফ ব্রোঞ্জ। তাহলে ব্রোঞ্জ স্ট্যাচু অফ ডান্সিং গার্ল এই মূর্তিটি কিন্তু আমি এর মধ্যে পেয়েছি। তারপর তুমি জানো গ্রেট বাথ, আমরা কিন্তু গ্রেট বাথের রেফারেন্স এর মধ্যে পেয়ে থাকি, রাইট? আচ্ছা, তার বাদে ইমেজ অফ পশুপতি অর আদি শিবা, এ বাদে কিন্তু আমি এর মধ্যে আদি শিবা কিংবা লর্ড পশুপতি শিব ঠাকুরের কিন্তু একটা ইমেজ পাই। তার ধরুন বুঝতে পারি লোকেরা কিন্তু অবভিয়াসলি আমাদের পশুপতি লর্ড শিবার দিকে কিন্তু ইনক্লাইন ছিলেন। তার বাদে স্ট্যাচু অফ বিয়ার্ডেড ম্যান, একটি দাড়িওয়ালা কিন্তু লোকের আমরা একটা চিত্র পাই বা রেফারেন্সও পেয়ে থাকি। ওকে, তাহলে কি কি বললাম? প্রথমত বললাম যে এটা হচ্ছে তার মানের মাউন্ট অফ ডেড, রিভার ইন্ডাস, লারকান ডিস্ট্রিক্টে লোকেটেড। ইম্পর্টেন্ট ফিচারের মধ্যে কে ডিসকভার করেন? এটা হচ্ছে সেকেন্ড ডিসকভার্ড সাইট, ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্ডাস সেন্টার, ডান্সিং গার্ল, তার স্ট্যাচু পাই, গ্রেট বাথ পাই, আদি শিবা কিংবা পশুপতির একটা চিত্র পাই, এবং তা বাদে বিয়ার্ডেড ম্যান দাড়িওয়া লোকেরও কিন্তু একটি চিত্র আমরা পেয়েছিলাম, রাইট? আচ্ছা, 3 নম্বরে আসবো আমরা চন্হু দারো নিয়ে, which was located beside river Indus. ইন্ডাস নদীর তীরে, কিন্তু এটাও ইন্ডাস নদীর তীরে লোকেটেড ছিল। এবং তা বাদে এক্সাক্ট লোকেশন কোথায়? নদী বাদে লোকেশনটি হচ্ছে দ্যাট ইজ সিন্ধ ইন পাকিস্তান। পাকিস্তানের সিন্ধ নামক জেলাটির মধ্যে কিন্তু এটা লোকেটেড, রাইট? ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, আচ্ছা ইম্পর্টেন্ট ফিচার্স মধ্যে আমরা আসি। ইন 1930 to 31 it was first excavated by এনজি মজুমদার। এনজি মজুমদার দ্বারা কিন্তু এটা সর্বপ্রথম ডিসকভার করা হয়ে থাকে। মনে রাখবে, যখনই whenever we are learning about any kind of center, আমাদের কিন্তু জানতে হবে যে এটি কার দ্বারা ডিসকভার করা হয়। তো যখনই কোনো পার্টিকুলার কোনো সাইট সম্বন্ধে কোনো ইনফরমেশন পড়বো, অবশ্যই মনে রাখবে, জানতে হবে, এমফাসাইজ করতে হবে যে কে কোনটা কি ক্রিয়েট করে। তাহলে ইট ওয়াজ দ্য ফার্স্ট এক্সকাভেটেড বাই এনজি মজুমদার। এনজি মজুমদার দ্বারা এটিকে এক্সকাভেট করা হয়ে থাকে। ল্যাটার ইট ওয়াজ এক্সকাভেটেড বাই আর্নেস্ট জন হেনরি ম্যাকাই। পরবর্তী সময় কিন্তু আর্নেস্ট জন হেনরি ম্যাকাই দ্বারা এটিকে ডিসকভার করা হয়। Only in the center there was no citadel fort was found. একমাত্র ইন্ডাস সাইট, একমাত্র ইন্ডাস জায়গা বলতে পারো যার মধ্যে আমরা কোনো সিটাডেল পেয়ে থাকি না। সিটাডেল মিন্স ফোর্ট। কি হয়, তখন কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে আমি সিটাডেল পাই। সিটাডেল কিন্তু বিভক্ত হয় দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসের মধ্যে, ফোর্ট, কেলা। সিটাডেল মিন্স ফোর্ট, রাইট? তাহলে একমাত্র ইন্ডাস সাইট জায়গা যার মধ্যে আমরা কোনো সিটাডেল, দ্যাট মিন্স কোনো কেলা রাজপ্রাসাদের কোনো রেফারেন্স পাই না। তার বাদে আমরা এর মধ্যে ইম্পোর্ট পেয়েছি খুঁজে, এভিডেন্স অফ লিপস্টিক পেয়েছি। তা বাদে চনহুদারো অ্যান্ড মোহেনজোদারো ওয়্যার কল্ড টুইন সিটি। মনে রাখবে, অনেক সময় জিজ্ঞাসা করা পরীক্ষায় যে টুইন সিটি বলতে কোন দুটো শহরকে বুঝি, বলবে মোহেনজোদারো এবং চনহুদারো, এই দুটোকে বলা হয় টুইন সিটি, রাইট? আচ্ছা, নেক্সট আসবো মেহেরগড় নিয়ে। ভীষণ ইম্পর্টেন্ট সাইট, মাথায় রেখে দেবে। মেহেরগড় সম্পর্কিত কিছু ইনফরমেশন পড়ে নি, চলো। ফার্স্ট অফ অল লোকেশন, তো এটি লোকেটেড পাকিস্তানে বালুচিস্তান নামক জায়গাটির মধ্যে। পাকিস্তানে বালুচিস্তান নামক জায়গাটির মধ্যে আমি এটিকে পাই। ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যের মধ্যে আসবো, ইম্পর্টেন্ট ফিচার্স। In 1973 to 74 it was excavated by Jane Francois Jarvis এবং ক্যাথরিন জারিস। জেন ফ্রাঙ্কোইস জারিস এবং ক্যাথরিন জারিস নামক লোকেদের দ্বারা এটিকে এক্সকাভেট করা হয়। তা বাদে ওল্ডেস্ট সিভিলাইজেশন অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আমাদের ভারতীয় পটভূমির, ভারতীয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সব থেকে ওল্ডেস্ট প্রাচীনতম কিন্তু সিভিলাইজেশন হচ্ছে আমাদের এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটি, মানে এই পার্টিকুলার মেহেরগড়টি, রাইট? ওল্ডেস্ট। নেক্সট আমি আসবো ধোলাভিরা নিয়ে। লোকেশন কোথায়? গুজরাতে কাছ নামক জায়গাটির মধ্যে লোকেটেড। ইম্পর্টেন্ট ফিচার্স, দিস সাইট ওয়াজ ডিসকভার্ড বাই জেপি জোশী এবং আর এস বিস্ট। তো জেপি জোশী এবং আর এস বিস্ট দ্বারা কিন্তু জায়গাটি লোকেটেড 1967 to 1968, এই সময়ের মধ্যে কিন্তু এর লোকেশনে আমরা এভিডেন্স পেয়ে থাকি। ইট হ্যাজ আ ইউনিক ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। অবশ্যই আমরা এর মধ্যে একটা ইউনিক ফিচার পাই, যে ইউনিক ফিচারটা কিন্তু ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমকে তুলে ধরে। এবং তার বাদে অনলি সাইট টু বি ডিভাইডেড ইনটু 3 পার্ট। মনে রাখবে, এটা একমাত্র যতরকম সাইট ডিসকভার করে থাকি, যতরকম জায়গার সম্বন্ধে আমরা রেফারেন্স পাই, একমাত্র জায়গা যার মধ্যে কিন্তু আমি দেখেছি এন্টায়ার জায়গাটিকে বিভক্ত করা হয়েছে 3টি ডিফারেন্ট ডিফারেন্ট পার্টসের মধ্যে। আচ্ছা, লার্জেস্ট হারাপ্পান ইনস্ক্রিপশন, সাইনবোর্ড ইনস্ক্রিপশন ফাউন্ড। এবারে এর মধ্যে সব থেকে বৃহত্তম একটি ইনস্ক্রিপশন পাই, দ্যাট ইজ সাইনবোর্ড। সাইনবোর্ডের রেফারেন্স কিন্তু আমি এই জায়গা থেকেই পাচ্ছি। তা বাদে স্টেডিয়াম ওয়াজ অলসো ফাউন্ড, এক স্টেডিয়ামও পেয়ে থাকি। তার মানে স্টেডিয়ামের পরিপ্রেক্ষিতে বুঝতে পারি যে লোকেরা কতটা খেলাধুলার জন্য ইনক্লাইন ছিল, মানে লোকেরা কিন্তু খেলাধুলা করতে ভালোবাসতো, তারা কিন্তু স্পোর্ট ওরিয়েন্টেড ব্যক্তি ছিল, রাইট? তার একটা কিন্তু ভূমিকা আমি এর মধ্যে পাই।
তারপরে ইউজ অফ রক্স ফর কনস্ট্রাকশনের জন্য যে সমস্ত রক্স ইউজ করতো তারও কিন্তু আমরা এভিডেন্স এর মধ্যে পেয়ে থাকি। তাহলে কি কি পেলাম দেখো, আমরা পেলাম হচ্ছে ধুলাভিরার মধ্যে ইম্পর্টেন্ট ফিচার্স কে ডিসকভার করে, ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম পাই। আচ্ছা, তিনটে ডিফারেন্ট পার্টে বিভক্ত করা হয়, সাইনবোর্ডে এভিডেন্স পাচ্ছি, স্টেডিয়াম পাই যার মধ্যে লোকেদের ইন্টারেস্ট খেলাধুলার প্রতি এটিকে বুঝতে পারি। তারপরে ইউজ অফ রক্স ফর কনস্ট্রাকশন, আমরা কিন্তু পাথরের ইউজেস খুঁজে পাই। এবার আমরা আসবো লোথালকে নিয়ে। আচ্ছা, লোথাল কোথায় লোকেটেড? ইট ওয়াজ লোকেটেড বিসাইড রিভার ভাগোবার অফ সাবরমতি, রিভার ভাগোবার সাবরমতি কাছে কিন্তু এটি লোকেটেড। লোকেশন গুজরাট ইন ইন্ডিয়া, তো ইন্ডিয়ার তুমি জানো গুজরাট নামক রিজিয়নের মধ্যে আমরা লোথালের রেফারেন্স পেয়ে থাকি। আচ্ছা, ইন 1954 ইট ওয়াজ ডিসকভার্ড বাই এস.আর. রাও, এস.আর. রাও দ্বারা কিন্তু 1954 সালে এটিকে ডিসকভার করা হয়ে থাকে এবং তা বাদে কিন্তু এটিকে বলা হয় পোর্ট সিটি, বন্দর বলা হয়, রাইট? তুমি জানো লোথাল কিন্তু বলা হয় পোর্ট সিটি, বন্দর। আচ্ছা, অ্যান ইম্পর্টেন্ট ট্রেড সেন্টার অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, বুঝতে পারছো যদি কোনো সিটিকে বলা হয় পোর্ট সিটি, বন্দর সিটি, বেসিক্যালি তাহলে নিশ্চয়ই সিটির মধ্যে জাহাজ থাকবে এবং জাহাজের মধ্যে কিন্তু জলপথে ব্যবসা বাণিজ্য হবে। তাহলে যেটি বন্দর মধ্যে অবভিয়াসলি শিপ থাকবে, জাহাজ থাকবে এবং জাহাজের দরুন অবভিয়াসলি ইম্পোর্ট এক্সপোর্ট আমাদের ব্যবসা বাণিজ্যকে ক্যারি ফরওয়ার্ড করা হবে, রাইট? ওকে, নেক্সট। তা বাদে এর মধ্যে আর্টিফিশিয়াল ডকইয়ার্ড খুঁজে পাচ্ছি, মডেল অফ আ শিপ, শিপ তো পাবোই বিকজ পোর্ট সিটি বলা হচ্ছে, পোর্ট সিটি মানে বন্দর, বন্দরের মধ্যে অবভিয়াস জাহাজ থাকবে। এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন, এর মধ্যে কিন্তু চালের কাল্টিভেশন আমি এভিডেন্সও পাই। আচ্ছা, এভিডেন্স অফ ডাবল ব্যারিয়াল, একটা বিউটিফুল রেফারেন্স যার মধ্যে কিন্তু একই কবরে দুজন কাছের ব্যক্তিকে একসাথে কবর দেওয়া হতো। বারিং আ মেল অ্যান্ড দ্য ফিমেল ইন আ সিঙ্গেল গ্রেভ, একই কবরস্থানের মধ্যে কিন্তু হাজবেন্ড অ্যান্ড ওয়াইফকে একই সাথে কিন্তু কবর দেওয়া হতো, রাইট? তা বাদে ইভেন ফাউন্ড আ ডগ অ্যালং উইথ হিজ মাস্টার, একটি কুকুরকে তার মাস্টারের সাথে আমি পেয়েছি। মানে ভাবো, শুধুমাত্র কিন্তু হাজবেন্ড ওয়াইফের রিলেশন না, এখানে বলা হচ্ছে কুকুর এবং তার মাস্টার, মানে যাদের মধ্যেকার রিলেশন, যাদের মধ্যেকার একটা প্যাশন কাজ করছে, রাইট? ডগ এবং তার মাস্টার, অবভিয়াসলি তাদের মধ্যে একটা স্ট্রং ইন্টিমেশন আছে, ওকে? তো যে কোনো কাছের ব্যক্তি কিন্তু তারা কিন্তু একসাথে কবর দিত। তা বাদে টেরাকোটা মডেল অফ আ হর্স, আমরা কিন্তু ঘোড়ার টেরাকোটা মডেলকেও খুঁজে পেয়ে থাকি। নেক্সট, তো বুঝতে পারছো লোথালে কিন্তু অনেকগুলো ফিচার পেলাম, নোট ডাউন করে নিও। নেক্সট হচ্ছে নাম্বার 7, সুরকোটারা। দেখো, ইট ওয়াজ লোকেটেড ইন কাচ রিজন অফ গুজরাট, এটাও কিন্তু গুজরাটের কাচ নামক রিজনের মধ্যে লোকেটেড। গুজরাটে আমরা অনেকগুলো পেলাম, গুজরাটে কি পেলাম? এক পেলাম সুরকোটারা। আচ্ছা, তা বাদে পেলাম আমাদের লোথাল কিন্তু এর মধ্যে পেয়ে থাকি। আচ্ছা, তা বাদে আমরা পেয়েছি ধোলাভিরা। আচ্ছা, এবার আমরা আসি সুরকোটারা নিয়ে। দেখো, লোকেটেড ইন কাচ রিজন অফ গুজরাট, ইম্পর্টেন্ট ফিচার্স, অ্যাকচুয়াল রিমেন্স অফ হর্স বোনস, ঘোড়ার হাড় কিন্তু আমি এর মধ্যে পাই। ওভাল গ্রেভ, যেভাবে এখানে গ্রেভিয়ার্ড ছিল, গ্রেভিয়ার্ড বলতে যেভাবে লোকেদের কবর দেওয়া হতো তার যে শেপটা ছিল ওভাল শেপের, রাইট? ওভাল শেপের ছিল গ্রেভিয়ার্ড। পিট বাড়ি, প্রত্যেকটা শেপের ওপর কিন্তু পিট, তবে ক্রিশ্চিয়ানরা যেভাবে একটা করে পিট দেয় বাড়িয়ালের ওপর, এখানে কিন্তু আমি গ্রেভিয়ার্ডের মধ্যে একটা করে পিট খুঁজে পাই। আচ্ছা, নাম্বার 8, কালীবাঙ্গান মিন্স হোয়াট? কালীবাঙ্গান মিন্স ব্ল্যাক ব্যাঙ্গেলস। 8 নম্বর জায়গায় ভীষণ ইম্পর্টেন্ট। কালীবাঙ্গানের মানে জিজ্ঞেস করা, যার মানে হচ্ছে ব্ল্যাক ব্যাঙ্গেলস। কালী মানে কি? ব্ল্যাক, বাঙ্গান মানে কি? বালা, কালো চুড়ি, ওকে? তাহলে কি বললাম? আমাদের মহেঞ্জোদারো মানে হচ্ছে দ্যাট ইজ মাউন্ট অফ ডেড, এবং আমাদের কালীবাঙ্গান মানে হচ্ছে ব্ল্যাক বেঙ্গলস। এই দুখান জায়গার কিন্তু মিনিং এর নাম জিজ্ঞেস করে, মানে নামের মিনিংটা জিজ্ঞেস করে, ওকে? লোকেশন কোথায়? এটা হচ্ছে রাজস্থানের গঙ্গা নামক ডিস্ট্রিক্টের মধ্যে লোকেটেড। ইম্পর্টেন্ট ফিচার্স, দিস সাইট ইজ ডিসকভার্ড বাই বিবি লাল, ওনার দ্বারা লোকেটেড, ওনার দ্বারা সিচুয়েটেড, রাইট? ডিসকভার্ড। তার বাদে বোনস অফ ক্যামেল, আমরা কিন্তু এর মধ্যে উটের কিছু বোন খুঁজে পাই, কিছু এভিডেন্স পাই। প্লাগ ফিল্ড কিংবা ওল্ডেস্ট প্লাগ ফিল্ড, সব থেকে প্রাচীনতম কিন্তু প্লাগ ফিল্ডের রেফারেন্সও আমরা এর মধ্যে পেয়ে থাকি। তারপর দেখো, এভিডেন্স অফ 2 টাইপস অফ বারিয়াল, দু ধরনের কিন্তু বারিয়াল এর মধ্যে দেখতে পারি, একটা হচ্ছে সার্কুলার, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। তা দেখো, গ্লোবে না, আমি আগেটা কি বললাম? আমি বললাম সুরকোটারায় এই জায়গাটির মধ্যে কিন্তু আমি একমাত্র ওভাল শেপ, এই ওভাল শেপের বারিয়াল দেখতে পাচ্ছি। এবং আমাদের বেসিক্যালি এই তোমার যেটা বললাম, আমাদের কালীবাঙ্গানের মধ্যে কিন্তু আমরা সার্কুলার প্লাস রেক্ট্যাঙ্গুলার এই দুই শেপের কিন্তু বেসিক্যালি তোমাদের বারিয়ালস দেখে থাকি, ওকে? তো এগুলো হয়ে গেল কিছু ইম্পর্টেন্ট সাইট, অ্যান্ড ইম্পর্টেন্ট সাইটে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে। চলো এবার তার পরবর্তী সাইটও দেখা যাক। আদার নোটেবল ফিচার, তুমি জানো অন্যান্য নোটেবল ফিচারের মধ্যে কিন্তু টাউন প্ল্যানিং ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট ফিচার্স। টাউন প্ল্যানিং মধ্যে মনে রাখবে, দ্য টাউন ওয়াজ ডিভাইডেড ইন্টু 2 পার্ট, দুটো ডিফারেন্ট অংশের মধ্যে কিন্তু টাউনকে বিভক্ত করতে পারি। নাম্বার 1 ইজ আপার পার্ট অফ সিটাডেল অকুপাইড মেম্বার্স অফ রুলিং ক্লাস, যে সিটাডেল মানে কি? ফোর্ট, যেই ফোর্টের উপরই উক্ত অংশটি কিন্তু বেসিক্যালি রুলিং ক্লাস দ্বারা রুল করা হতো, এবং লোয়ার পার্ট অফ সিটাডেল
which was occupied with common people. Obviously সাধারণ লোকেদের দ্বারা থাকতো, তাই না? Obviously সিটাডেল মানে ফোর্টে যেটা উপরের অংশ হবে, রুলিং ক্লাস, পিস, স্প্রিংস, পুরোহিত এবং রাজারা থাকবে, এবং তার যে নিচু যে অংশগুলো আমাদের কমন পিপল দ্বারা লোকেটেড। আচ্ছা, রোড কাট অ্যাক্রস রাইট অ্যাঙ্গেল, প্রত্যেকটা রাস্তা কিন্তু রাইট অ্যাঙ্গেলে কাট করতো। তা বাদে নাম্বার 3, সিটি ওয়াজ ডিভাইডেড ইন্টু মেনি ব্লকস, আমাদের এন্টায়ার সিটি কিন্তু অনেকগুলো ব্লকসের মধ্যে বিভক্ত ছিল, রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড স্কোয়ার ইন শেপ, রেক্ট্যাঙ্গুলার ব্লক এবং স্কোয়ার শেপের মধ্যে বিভক্ত হয়ে থাকে। ইউজ অফ ফায়ার বার্ন ব্রিক, মনে রাখবে ফায়ার বার্ন ব্রিক, সান বার্ন ব্রিক নেই, তারা কিন্তু ফায়ার বার্ন, মানে তারা কিন্তু আগুনে পোড়া ইট ইউজ করতো, কিসে পোড়া? সান বার্ন আর ফায়ার বার্ন, ভুলেও কিন্তু বলবে না সানবার্ন ইউজ করতো না, ফায়ার বার্ন। বহুবার কিন্তু পরীক্ষায় পরে বলতে হবে ফায়ার বার্ন ব্রিক তারা ইউজ করে। অ্যাগ্রিকালচার মনে রাখবে ইট ওয়াজ দ্য ব্যাকবোন অফ সিভিলাইজেশন, তাদের কিন্তু ট্রেড অ্যান্ড কমার্সের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে অ্যাগ্রিকালচারই একমাত্র মেরুদণ্ড হয়েছে, যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু মেনলি তাদের ট্রেড অ্যান্ড কমার্স ক্যারি ফরওয়ার্ড করতো। ফার্স্ট টু প্রডিউস কটন ইন দ্য ওয়ার্ল্ড, সর্বপ্রথম কিন্তু এরাই হয়ে তারা যারা কিন্তু এন্টায়ার ওয়ার্ল্ডে হয়ে কটনকে প্রডিউস করে। ফর দ্য ফার্স্ট টাইম এরাই কিন্তু কটন প্রডিউস করছে আমাদের এন্টায়ার ওয়ার্ল্ডের জন্য। তা বাদে সুগার কাল্টিভেশন ওয়াজ আননোন টু দেম, তারা কিন্তু জানতো না আখের কাল্টিভেশনটি, মানে আখ চাষ করা বা বেসিক্যালি সুগার কানের যে ইউজেস, তারা জানতোই না সুগার কেন বলে কোনো জিনিস হয়। তাহলে এই ধরনের কাল্টিভেশন কিন্তু তার কাছে কমপ্লিটলি আননোন। সুগার কেন মানে হোয়াট? সুগার কেন মানে হচ্ছে আখ। ট্রেড মানে তুমি জানো অবভিয়াসলি তারা কিন্তু বাটার সিস্টেম ইউজ করতো, মানে জিনিসের বদলে জিনিস, তো এই বাটার সিস্টেম পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আদান প্রদান কন্টিনিউ করতো। তা বাদে আয়রন ওয়াজ নট নোন টু দ্য পিপল, তারা কিন্তু আয়রনের ব্যবহার জানতোই না। এটা একটা হাস্যকর বিষয় যে এত উন্নত সিভিলাইজেশন তারা কিন্তু আয়রনের ব্যবহার জানে না, বাট ইটস আ ফ্যাক্ট যে অনলি ওয়ান মেটাল দ্যাট ইজ আয়রন, তারা কিন্তু এই সম্বন্ধে তার কাছে কোনো তথ্য ছিলই না। তা বাদে ইউনিকর্ন ওয়াজ দ্য মোস্ট ওয়ার্শিপড অ্যানিমেল, যত রকমের অ্যানিমেল আছে তাদের মধ্যে কিন্তু ইউনিকর্ন হচ্ছে সব থেকে সর্বপ্রিয় বলতে পারো ওয়ার্শিপড অ্যানিমেলের মধ্যে ইউনিকর্ন পড়ে। ডেড বডিজ ওয়ার প্লেসড ইন নর্থ সাউথ ওরিয়েন্টেশন, যত রকম ডেড বডিজ পাই প্রত্যেক ডেড বডি কিন্তু নর্থ অ্যান্ড সাউথ এই ওরিয়েন্টেশনে সিচুয়েটেড ছিল। তারপর দ্য গ্রেটেস্ট হারাপ্পান কালচার ওয়াজ দ্য সিলস মেড অফ স্টিয়েটাইট, মনে রাখবে সব থেকে বড় হারাপ্পার যে ঐতিহ্য বা কালচার পেয়ে থাকে সেটা হচ্ছে তাদের সিল, যে সিলগুলো কিন্তু স্টিয়েটাইট তৈরি ছিল। স্টিয়েটাইট হুইচ ইজ আ কাইন্ড অফ সফট রক, এক ধরনের সফট রক, যে সফট রকের মধ্যে কিন্তু মেনলি তাদের সিলসগুলোকে চিত্রগুলো ড্র করতে, সিলসের মধ্যে আমরা বিভিন্ন রকম দেবতাদের ছবি পাই, আদিশিবা হোক কিংবা অন্যান্য ইনস্ক্রিপশন পেয়ে থাকে, রাইট? নাম্বার 11, হারাপ্পান স্ক্রিপ্ট ইজ পিক্টোগ্রাফি, মনে রাখবে হারাপ্পান স্ক্রিপ্ট কিন্তু পিক্টোগ্রাফিক ফর্মে লেখা হয়ে থাকে। অ্যান্ড নাম্বার 12, লাস্ট ইনফরমেশন, দ্য স্ক্রিপ্ট ওয়াজ রিটেন ফ্রম রাইট টু লেফট, এ রাইট টু লেফট এদিকে লেখা হতো, আবার তারপরে রাইট টু লেফট ইন দ্য ফার্স্ট লাইন অ্যান্ড ইন দ্য সেকেন্ড লাইন দ্যাট ইজ লেফট টু রাইট, মানে তারা কিন্তু বেসিক্যালি এভাবে লিখতো, এভাবে তারা লিখতো, রাইট? আমাদের অ্যারোটা হচ্ছে এইদিকে, তারা বেসিক্যালি এভাবে লিখতো, ওকে? এই ফর্মে তারা কিন্তু লেখা লিখতো, দ্যাট ইজ রাইট টু লেফট ইন দ্য ফার্স্ট লাইন, প্রথম লাইন রাইট টু লেফট, এবং দ্বিতীয় লাইনে হচ্ছে আমাদের লেফট টু রাইট, ওকে? দিস স্টাইল ইজ কল্ড বৌস্ট্রোফেড, এই স্টাইলকে বলা হয় বৌস্ট্রোফেডাল স্টাইল, ক্লিয়ার? তো এই ছিল আজকে আমাদের এন্টায়ার ক্লাস। হোপফুলি কারো কোনো ডাউট নেই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্বন্ধে। আমাদের যেগুলো মেইন ইনফরমেশন তো আরো অনেক হয়, বাট তার মধ্যে যেগুলো পরীক্ষায় এসছে আবারও পড়তে পারে, অ্যান্ড যেগুলো মোস্ট ক্রুশিয়াল ইনফরমেশন সেই সমস্ত ইনফরমেশন কিন্তু একই ভিডিও তোমরা পেয়ে গেলে। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন প্রায় প্লাস আমাদের হচ্ছে প্রি হিস্টোরিক পিরিয়ডে ওই 4টে এজ সম্বন্ধে, ওকে? প্রত্যেক খাতায় নোট ডাউন করে নাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, বন্ধুর সঙ্গে শেয়ারিং করো অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এবং তা বাদে আনএকাডেমিতে কিন্তু অবশ্যই অ্যাজ মাচ অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা সাবস্ক্রিপশন নিয়ে ফেলো। আমার রেফারেল কোড Akash07, এই রেফারেল কোড ইউজ করলে কিন্তু তোমরা ইনস্ট্যান্টলি 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। অলরেডি কিন্তু আনএকাডেমিতে বহু মাস হয়ে গেছে আমাদের প্লাস ক্লাস স্টার্ট হয়ে গেছে, তো প্লাস ক্লাসের মধ্যে রেগুলার বেসিসে ক্লাস অ্যাটেন্ড করার জন্য আমি থাকবো ওখানে, এবং আমি বাদেও আরও অন্যান্য এডুকেটার থাকছে, সবার ক্লাসগুলো অ্যাভেল করার জন্য আমার রেফারেল কোড Akash07, এই রেফারেল কোড ইউজ করে অবশ্যই আজই আনএকাডেমিতে প্লাস সাবস্ক্রিপশন নিয়ে নাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের মধ্যে, এবং তারপরে তোমরা আপকামিং কি ভিডিওস চাইছো আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, ওকে? উইশ ইউ অল দ্য বেস্ট।